১৯৭১ সনের স্বাধীনতা যুদ্ধের অবীর সাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে আজ পাঠ করছি ১১তম পর্ব। এই সময় রিলিফের কাজ করার জন্য গোপালগঞ্জ ফিরে আসি। গোপালগঞ্জের মহকুমায় একদিকে যশোর জেলা, একদিকে খুলনা জেলা, আর একদিকে বরিশাল জেলা। বাড়িতে এসে দেখি ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ সবই প্রায় না খেয়ে খেয়ে কঙ্কাল হতে চলেছে। গোপালগঞ্জের মুসলমানরা ব্যবসায়ী এবং যথেষ্ট ধনবান হয়। এখানে খেয়ে পড়ে মানুষ কোনো পর্যন্ত চলতে পারত। অনেকেই আমাকে পরামর্শ দিল যদি একটা কনফারেন্স করা যায় আর সোহরাওয়ার্দী সাহেব ও মুসলিম লীগ নেতাদের আনা যায়, তবে চোখে দেখলে এই ৩ জেলাকে কিছু সাহায্য পেতে পারে এবং লোকদের বাঁচাবার চেষ্টা করা যেতে পারে। আমাদের সহকর্মীদের নিয়ে বসলাম, আলোচনা হলো। সকলে বলল এই অঞ্চলে কোনোদিন পাকিস্তানের দাবির জন্য কোনো বড় কনফারেন্স হয় নাই, তাই কনফারেন্স হলে ৩ জেলার মানুষের মধ্যে গণজাগরণের সৃষ্টি হবে। এতে দুইটা কাজ হবে, মুসলিম লীগ শক্তিও বাড়বে আর জনগণও সাহায্য পাবে। সকল এলাকা থেকে কিছু সংখ্যক কর্মীকে আমন্ত্রণ করা হলো। আলোচনা করে ঠিক হলো সম্মেলন দক্ষিণ বাংলা পাকিস্তান কনফারেন্স নাম দেওয়া হবে এবং ৩ জেলার লোকদের দাওয়াত করা হবে। সভা আহ্বান করা হলো অভ্যর্থনা কমিটি করার জন্য। বয়স্ক নেতাদের থেকে একজনকে চেয়ারম্যান ও একজনকে সেক্রেটারি করা হবে। প্রধান যারা ছিলেন তাদের মধ্যে কেউ রাজি হন না, কারণ খরচ অনেক হবে। দেশে দুর্ভিক্ষ, টাকা পয়সা তুলতে পারা যাবে না। শেষ পর্যন্ত সকলে মিলে আমাকেই অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান এবং যশোর জেলার মৌলভী আফসার উদ্দিন মোল্লা নামে একজন ব্যবসায়ী, তাকে সম্পাদক করা হলো। আমি কলকাতায় রওনা হয়ে গেলাম নেতৃবৃন্দকে নিমন্ত্রণ করার জন্য। যখন সোহরাওয়ার্দী সাহেবকে দাওয়াত করতে গেলাম, দেখি খাজা শাহাবুদ্দিন সেখানে উপস্থিত আছেন। শহীদ সাহেব বললেন, আমি খুবই ব্যস্ত, তুমি বুঝতেই পারো, নিশ্চয়ই চেষ্টা করব যেতে। শাহাবুদ্দিন সাহেবকে নিমন্ত্রণ করে উনিও যাবেন। অনিচ্ছা সত্ত্বেও শাহাবুদ্দিন সাহেবকে বলতে হলো, তিনি রাজি হলেন। তমিজউদ্দিন খান তখন শিক্ষামন্ত্রী, ফরিদপুর বাড়ি, তাকেও অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন। মাওলানা আব্দুর রশিদ তরকাবাগিশ এবং হাবিবুল্লাহ বাহার চৌধুরী সাহেবকেও দাওয়াত করে দিলাম। জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী লাল মিয়া তখন কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেছে এবং প্রাদেশিক মুসলিম লীগ রিলিফ কমিটির সম্পাদক। আমি তার সাথে রিলিফের কাজ করতাম। আমাকে খুবই বিশ্বাস করতেন। তিনি যথেষ্ট টাকা, ওষুধ ও কাপড় জোগাড় করেছিল। তার সাথে সাথেই আমাকে থাকতে হতো আর প্রত্যেক মহকুমায় কাপড় পাঠাতে হতো। যুদ্ধের সময় মালপত্র বুক করা কঠিন ছিল। 10 দিন ঘোরাঘুরি করলে কিছু কিছু কাপড় পাঠাবার মতো জায়গা পাওয়া যেত। অনেক সময় হিসাব নিকাশও দেখতে হতো। নিজের হাতে কাপড়ের গাঁটও বাঁধতে হতো। আমি কোনো কাজেই না বলতাম না। যা হোক, তাকেও গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন। দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওনা হয়ে গেলাম। সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে। আমি গ্রামে বের হয়ে পড়লাম। কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায়, তাদের বাড়িতে যে কিছু কিছু টাকা তুললাম। কাজ শুরু হয়ে গেছে। লোকজন চারদিকে নামিয়ে দিয়েছি। অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন, তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে। পরে দুই পক্ষ হয়ে গেল। গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হলো। প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে। যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে 2 দিনের জন্য বাদামগুলো ধার করে আনলাম। 5000 লোক বসতে পারে এত বড় প্যান্ডেল করলাম, খরচ খুব বেশি হলো না। এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করলো। টেলিগ্রাম করলো সকল আমন্ত্রিত নেতাদের কাছে, কনফারেন্সের মাত্র 3 দিন সময় আছে। আমার কাছে তমিজউদ্দিন সাহেব ও শাহাবুদ্দিন সাহেব টেলিগ্রাম করেছেন কনফারেন্স বন্ধ করা যায় কিনা। আমি টেলিগ্রাম করলাম, বন্ধ করা অসম্ভব। সোহরাওয়ার্দী সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন। তিনি বোধহয় ফুড কনফারেন্স দিল্লি বা অন্য কোনো কোথাও যাবেন। সকলে আমাকে বলল কলকাতায় রওনা হতে, কারণ যদি কেউ না আসে তবে ভীষণ ক্ষতি হয়ে যাবে। বহু দূর দূর থেকে লোক আসবে। কনফারেন্স 2 দিন চলার কথা ছিল, তা দুর্ভিক্ষের জন্য সম্ভব হবে না।
সকালে কর্মী সম্মেলন, বিকালে জনসভা হবে বলে ঠিক হলো। আমি আমার সহকর্মীদের উপর ভার দিয়ে কলকাতা রওনা হলাম। তমিজউদ্দিন সাহেব পূর্বেই খুলনায় রওনা হয়ে গেছেন। শাহাবুদ্দিন সাহেব, মাওলানা তর্কাবাগিস ও লাল মিয়া সাহেবকে নিয়ে এলাম খুলনায়। খুলনায় তমিজউদ্দিন সাহেব সরকারি লঞ্চে আমার জন্য অপেক্ষা করতে আছেন। আমরা লঞ্চে উঠলাম এবং জানতে পারলাম কেন 3 দিন পূর্বে কনফারেন্স বন্ধ করতে বললেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম জনাব ওহিদুজ্জামান কিছুদিন পূর্বেও হক সাহেবের সাথে ছিলেন। সদ্য মুসলিম লীগ যোগদান করেছেন। তিনি সহ্য করতে পারছিলেন না যে আমি চেয়ারম্যান হয়েছি আর গোপালগঞ্জে কনফারেন্স হবে। তার কিছু করার নাই আর বলারও নাই। যদিও 1939 সাল থেকে 1943 সাল পর্যন্ত তারা আমাকেও মুসলিম লীগে বাধা দিয়েছে। আবার সালমান খান সাহেব জেলা লীগের সম্পাদক, বাড়ি গোপালগঞ্জ, তারও আপত্তি রয়েছে। এত বড় কনফারেন্স হবে তাকে বলা হয় নাই বা তার সঙ্গে পরামর্শ করা হয় নাই। তিনিও খবর দিয়েছেন যাতে নেতারা না আসে। আমাকে সকল নেতাই জানতেন ভালো কর্মী হিসাবে, আমাকে সকলে স্নেহ করতেন। শহীদ সাহেবও বলে দিয়েছেন সকলকে কনফারেন্সে যোগদান করতে। আমাকে অপমান করলে আবার একবার মত দিয়ে না গেলে কলকাতার ছাত্রদের নিয়ে যে গোলমাল করব সে ভয়ও অনেকের ছিল। সকলে নিয়ে আমি গোপালগঞ্জ উপস্থিত হলাম। নেতারা বিরাট সংবর্ধনা পেলেন। পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে গোপালগঞ্জ শহর মুখরিত হয়ে উঠল। নেতারা জনসমাগম দেখে খুবই আনন্দিত হলেন। সভা হবে, কিন্তু প্যান্ডেল গত রাতে ঝড়ে ভেঙে গিয়েছে। নৌকার বাদামগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেই ভাঙা প্যান্ডেলে সভা হলো। রাতে সকলে বিদায় নিলেন। আমার অবস্থা খুবই শোচনীয় হয়ে গেল। এত টাকা আমি কোথায় পাবো? বাদামগুলো ছিঁড়ে গেছে। এখন তো কেউই 1 টাকাও দেবে না। নেতারাও কেউ জিজ্ঞেস করলেন না যে যাদের বাদাম এনেছিলাম তারা অনেকেই আমাকে স্নেহ করত। তারা অনেকেই অর্থশালী আর তাদের ছেলেরা প্রায় আমার দলে। অনেকে ছেঁড়া বাদাম নিয়ে চলে গেল। আর কিছু লোক উস্কানি পেয়ে বাদাম নিতে আপত্তি করলো। তারা টাকা চায়, ছেঁড়া বাদাম নেবে না। আমি কি করব? মুখ কালো করে বসে আছি। অতিথিদের খাবার বন্দোবস্ত করার জন্য আমার মা ও স্ত্রী গ্রামের বাড়ি থেকে গোপালগঞ্জের বাড়িতে এসেছে 3 দিন হলো। আমার শরীরও খারাপ হয়ে পড়েছে অত্যাধিক পরিশ্রমে। বিকালে ভয়ানক জ্বর হলো। আব্বা আমাকে বলল, তুমি ঘাবড়িয়েও গিয়েছে কেন? আব্বা পূর্বেই বহু টাকা খরচ করেছেন এই কনফারেন্স উপলক্ষে। বড় লোক তো নই, কি করে আব্বাকে বলি? আব্বা নিজেই সমাধান করে দিলেন। যাদের ব্যবসা ভালো না তাদের কিছু কিছু টাকা দিয়ে বিদায় দিলেন। একজন ব্যবসায়ী যার 8-10টা বাদাম নষ্ট হয়েছে তিনি পুরো টাকা দাবি করলেন, না দিলে মামলা করবেন। আব্বা বললেন, কিছু টাকা আপনি নিয়ে এগুলো মেরামত করায় নেন। মামলার ভয় দেখিয়ে লাভ নেই। যারা পরামর্শ আপনাকে দিয়েছে তারা জানে না আপনার বাদাম যে এনেছি তা প্রমাণ করতে যথেষ্ট ব্রেক পেতে হবে। আমার জ্বর ভয়ানকভাবে বেড়ে গেছে। শেষ পর্যন্ত ভদ্রলোক উকিল নোটিশে দিয়েছিলেন, কিন্তু সাহস করে আর মামলা করেন।